নমস্কার। একটি মজার ঘটনা বলে জ্যোতিবাবুর স্মৃতি রোমন্থনের কাজটা শুরু করছি। তার নাম অভিজিৎ দেব। যশস্বী আইনজীবী রথীন দেবের পরিবারের সদস্য। কলকাতায় তার একটা সলিসিটর ফার্ম আছে এবং অভিক সরকার এবং অরূপ সরকারের বাল্যবন্ধু হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে আনন্দবাজারের তিনি আইনি পরামর্শদাতা। তার ফার্মই হচ্ছে আনন্দবাজারের নির্দিষ্ট সলিসিটর ফার্ম। তিনি খুব মজার মানুষ। মাঝে মাঝেই হয় অভিকবাবুর ঘরে নয় করিডরে তার সঙ্গে দেখা হলেই তিনি বেশ গম্ভীর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে আড্ডা মারতেন। আর মাঝে মাঝেই আমাকে বলতেন, সুমনবাবু, আপনি যাই বলুন না কেন, সকালে উঠে প্রথমে কিন্তু আমি বর্তমান পড়ি। একদিন শুনতে শুনতে কৌতূহল হলো, বললাম কেন? উনি বললেন, আমি ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বাথরুমে যাই, আর বরুণবাবু যেভাবে জ্যোতিবাবুকে গাল দেন সেটা পড়তে পড়তে অনায়াসে আমার পেট পরিষ্কার হয়ে যায়। তখন একটু মুচকি হাসা ছাড়া তো আমার কিছু করার ছিল না। কিন্তু এখন পিছন ফিরে তাকালে মনে হয় অভিজিৎ বাবু খুব ভুল কথা বলেননি। বর্তমান কাগজ যে এত অল্প সময়ে এত জনপ্রিয় হয়েছিল সেটা তাদের জ্যোতিবাবু এবং তার পুত্র চন্দন বসুর অন্ধ বিরোধিতার কারণে। 1984 সালে শুরু হয়েছিল বর্তমান। 2001 সালের গোড়ায় বা 2000 সালের শেষে জ্যোতিবাবু ছেড়ে দেওয়া পর্যন্ত তাদের একমাত্র এজেন্ডা ছিল জ্যোতিবাবুর বিরুদ্ধাচরণ করা এবং যা মুখে আসে তাই বলে তাকে গালবন্ত করা। এই জন্যে বরুণবাবুর উচিত ছিল এবং বর্তমানের উচিত জ্যোতিবাবুর একটা স্ট্যাচু পত্রিকা ভবনে স্থাপন করা। কেননা তিনি না থাকলে বর্তমানই হতো না। এটা আমার লিভড এক্সপিরিয়েন্স, তাই আমি বলতে পারি। আচ্ছা, এই যে একটা কাগজ ক্রমাগত তাকে এবং তার পুত্রকে প্রাত্যহিকভাবে আক্রমণ করে চলেছে, সে সম্পর্কে জ্যোতি বসু কি প্রকাশ্যে কোনোদিন মুখ ফুটে একটাও কথা বলেছেন? কেউ যদি দেখাতে পারেন আমি ধন্য হব। কেননা আমার স্মৃতিতে নেই যে কখনো 1 মিনিটের জন্য জ্যোতিবাবু এই কাগজ তার মালিক সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন। নন্দীগ্রামের ওই সূর্যোদয়ের পরে বর্তমানের প্রতিনিধি তাকে কিছু একটা জিজ্ঞেস করতে গেছিল। চোটে মোটে গিয়ে বুদ্ধবাবু তাকে বলেন, আপনার কাগজের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না হয়। সেই অর্থে কিন্তু বর্তমান বুদ্ধ বিরোধী ততটা ছিল না যতটা জ্যোতিবাবু বিরোধী ছিল। কিন্তু এই যে সম্রাট সুলভ অবজ্ঞা, বলতে দাও, হাউ ডু আই কেয়ার অ্যাটিচিউড, এটাই জ্যোতিবাবুর আভিজাত্য, স্বাতন্ত্র্য
সব কিছুকে একটা ঘটনার মধ্যে দিয়েই আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। আজকে তার জন্মদিন, কিন্তু ভবিষ্যৎকাল তাকে কিভাবে স্মরণে রাখবে তা নিয়ে জ্যোতিবাবুর আদৌ কোনো চিন্তা ভাবনা ছিল কি জীবিত কালে? দেখুন, আমি সরাসরি তাকে এই প্রশ্নটা করেছিলাম। তার শেষ বিদেশ সফর ইসরায়েলে আমি তার সঙ্গী হয়েছিলাম। জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বসে একটা দীর্ঘ সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, রেকর্ডের সাক্ষাৎকার। তাতে আমি পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম, জ্যোতিবাবু আপনি কি মনে করেন ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে বা মনে রাখা উচিত? উনি একেবারে প্যাট কেম হিজ রিপ্লাই, ইতিহাস কাউকে মনে রাখে নাকি? কি যে বলো! ডু ইউ রিমেম্বার আকবর দি গ্রেট? কুইন্টেসেনশিয়াল জ্যোতি বোস। সুতরাং তিনি চলে যাওয়ার পরে কি হবে, মানুষ তাকে গাল দেবে না ভালোবাসবে না শ্রদ্ধা জানাবে, জীবিতাবস্থাতেই যিনি এইসব নিয়ে ভাবেননি, তিনি তার অনুপস্থিতিতে কি হবে তা নিয়ে ভাবতে যাবেন কেন? দেখুন, জ্যোতিবাবু সম্পর্কে অনেক 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 কথা আমরা শুনেছি। সেদিক থেকে তিনি প্রধানত তার জন্যেই মানুষের জনমত একদম আড়াআড়ি বিভক্ত ছিল। একদল যারা বিশ্বাস করতেন, এখনো করেন সম্ভবত, যে জ্যোতিবাবু হচ্ছেন বাংলার সর্বনাশের কারিগর, এতদিন ধরে ক্ষমতায় ছিলেন অথচ কাজের কাজ কিছুই করেননি। আরেক দল যে খুব একটা উচ্চকিতভাবে তার প্রশংসা করে এমনটাও নয়, কিন্তু এরকম নির্মম সমালোচনা করে না। আমাকে যদি বলেন তাকে কাছ থেকে দেখার সুবাদে এই দুটো পরস্পর বিরোধী মতামতের কোনটা আমার কাছে অধিকতর বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আমি বলবো ওই যে রবীন্দ্রনাথের গানই যেমন আছে না, তীরেও নাহি পারেও নাহি যেজন আছে মাঝখানে, এক্ষেত্রেও কোনো অ্যাবসলিউট ট্রুথ বলে তো কিছু হয় না। আমি আমার মতো করে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে সত্যটা আছে মাঝখানে। জ্যোতিবাবুকে গাল দেওয়া খুব সহজ, এবং সেই গাল যে কিছুটা তার প্রাপ্য ছিল না তাও নয়, কিন্তু পরিপ্রেক্ষিতটা ভুলে গিয়ে তিনি কোন দলের লোক ছিলেন, কতটা স্বাধীনতা পেয়েছিলেন, এগুলো সব বিস্মৃত হয়ে একজন মানুষকে মূল্যায়ন করাটা আমার মতে তার প্রতি অবিচার করাই হয়। কেন বলছি এ কথা, এবার সেটা একটুখানি ব্যাখ্যা করি। দেখুন, 67 এবং 69 সালের অভিজ্ঞতার পরে, তারপরে 72 সালে কংগ্রেসের ওই বেপরোয়া রিগিংয়ের অভিজ্ঞতা হওয়ার পরে জ্যোতিবাবু একটা কথা বুঝেছিলেন, যে বাংলায় কংগ্রেস বিরোধী ভোট কিছুতেই ভাগ হতে দেওয়া যাবে না।
যেটা তার উত্তরসূরি রাজ বুঝতে পারছেন না। তৃণমূলী ভোট ভাগ করার কাজে উদ্বাহু হয়ে বাজারে নেমেছেন। সেই জন্য দেখবেন জ্যোতিবাবুর মন্ত্রিসভা বামফ্রন্ট নাম ছিল। আমরা বলতাম সিপিএম, কেননা সিপিএমেরই একক গরিষ্ঠতা ছিল শুধু 2001 ছাড়া। কিন্তু আদতে তো বামফ্রন্ট ছিল একটা কোয়ালিশন সরকার, 13-14টা দল ছিল। এসইউসিআই ছাড়া কার্যত সব বামগন্ধী, ততটা বাম নয়, এরা সবাইকে জ্যোতিবাবু এক ছাতের তলায় ধরে রেখেছিলেন। এই উপলব্ধি থেকে যে ভাগতে দিলেই কিন্তু সর্বনাশ। কংগ্রেস তখন উপর্যুপুরি ভোটে 41-42% ভোট পেত, কিন্তু তাদের আসন সংখ্যা বিধানসভায় 294 এর মধ্যে 40-42-এর উপর কোনোদিন উঠত না। তার কারণ বামফ্রন্টের পক্ষে ভোট পড়ত তার চেয়েও 5-7% বেশি। প্রথম দিকে তো 50%-এর উপর। এই উপলব্ধিটা থেকেই কিন্তু কোয়ালিশন সরকারের জন্ম। এবং আমাকে যদি বলেন ভারতবর্ষে কোয়ালিশন পরীক্ষার সর্বশ্রেষ্ঠ কারিগরের নাম জ্যোতি বসু। তিনি না থাকলে একটা কিরণময় নন্দ, একটা রাম চ্যাটার্জি, পরে প্রতিম চ্যাটার্জি, এবং আরো অসংখ্য ছোট ছোট সব দল, নামগুলো এখন ভুলেই গেছি, তারা সবাই রাইটার্স বিল্ডিংয়ে টানা 34 বছর একসঙ্গে থাকতেন কিনা ঘোরতর সন্দেহের বিষয়। এই যে কোয়ালিশন পরীক্ষায় জ্যোতিবাবুর সাফল্য, এই সাফল্যের কারণেই তো 1996 সালে যখন একটা ভজঘট লোকসভার ফল বেরিয়েছে, কংগ্রেস বিরোধীরা এবং বিজেপি বিরোধীরা একজোট হয়ে জ্যোতিবাবুকেই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে আদর্শ বলে মনে করেছিলেন। লোকে অনেকে অনেক কথা বলে, but the real reason was this, that here is a man who can take along with him all kinds of people. দল তাকে হতে দেয়নি। দুবার সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছিল, দুবারই মেজরিটি ভোটে সেই প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে যায়। ব্যক্তিগতভাবে জ্যোতিবাবুর তা নিয়ে খেদ ছিল। আমাকে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের ছবিটাই বদলে যেত, কিন্তু কি করা যাবে, আমরা কমিউনিস্ট পার্টি করি, এখানে একবার মেজরিটি ভোটে কোনো কিছু ঠিক হলে তা নিয়ে প্রশ্ন তোলা যায় না, আমিও যাই না, তাই প্রশ্ন তুলিনি। জীবনের শেষ দিন পর্যন্ত এই আক্ষেপটুকু তিনি নিজের ভিতরে বয়ে গেছেন, কিন্তু ওই একবার হিমালয়ান ব্লান্ডার বলা ছাড়া এটা নিয়ে তার মুখ থেকে খুব একটা কথাবার্তা কেউ শোনেনি। এদিক থেকে দেখতে গেলে কমিউনিস্ট পার্টি করার যে শৃঙ্খলা বোধ, তারও আদর্শ একজন প্রতিনিধি কিন্তু জ্যোতিবাবু ছিলেন। 3 নম্বর যে কারণে আমার মনে হয় তাকে যারা সমালোচনা করেন তারা বাস্তব অবস্থাটাকে ততটা গুরুত্ব দেন না, সেটা হলো এই রকম।
সিপিআইএম যখন বামফ্রন্টের সর্ববৃহৎ দল হিসেবে বাংলায় ক্ষমতায় এলো ৭৭-এ, এবং শেষ দিন পর্যন্ত তারা একটা অদ্ভুত লব্জ বাজারে চালু করেছিল এবং নিজেরাও সেটা মেনে চলত। সেটা হচ্ছে পার্টি লেড ডেমোক্রেসি। ভোটে দাঁড়াবো, মানুষের ভোট নিয়ে সরকার দখল করব, কিন্তু সরকারটা পরিচালনা করবে দল, which is a completely extra constitutional entity. সরকারের নীতি কি হবে শিক্ষায়, স্বাস্থ্যে, এমপ্লয়মেন্টে, এগ্রিকালচারে, ইন্ডাস্ট্রিতে, আগে ঠিক হবে আলিমুদ্দিনে। প্রথমে রাজ্যের সম্পাদক মণ্ডলীর বৈঠকে, তারপর রাজ্য কমিটির বৈঠকে, তারপর বিষয়টা স্পর্শকাতর হলে বা একটা সর্বভারতীয় অ্যাঙ্গেল থাকলে দিল্লিতে পাঠাতে হবে এক দক্ষিণী ইন্টেলেকচুয়ালের সম্মতির জন্য। এবার আপনারা নিজেকে, প্রথম কথা, পার্টি লেড ডেমোক্রেসি actually proved CPM's undoing in the end. আমি যদি দেখি যে আমি ভোট দিয়ে যে লোকটাকে নির্বাচন করলাম সে তার নিজের দলেই কোনো নম্বর পায় না, একটা লোকাল কমিটির সেক্রেটারি, জোনাল কমিটির সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট সেক্রেটারি, বাপ রে বাপ, জেলা সম্পাদক মানে ডিএম প্লাস এসপি প্লাস অল এসডিওজ, অল এসডিপিওজ পুট টুগেদার একদিকে, আর ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারি আরেক দিকে, পাল্লা তার দিকেই ভারী থাকবে। এই যে একটা ইললেজিটিমেট ব্যবস্থাকে, হুইচ হ্যাজ হ্যাড নো ডেমোক্রেটিক স্যাংশন, একটা গায়ের জোরে লেজিটিমাইজ করার চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু সিপিএম এর মৃত্যু ডেকে এনেছে। কেননা সংবিধান বহির্ভূত ক্ষমতা যারা ভোগ করেন তারা তাদের সীমানা কতটুকু সেটা বুঝতে পারেন না, অতিক্রম করে যান। অতিক্রম করতে 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 এমন একটা বিন্দু এসে পৌঁছল যখন দেখা গেল বাড়িওয়ালা ভাড়াটের বিবাদেও সিপিএম এর দাদারা হস্তক্ষেপ করছে। আমি আমার স্ত্রীর সঙ্গে কিভাবে বিছানায় শোবো, কতক্ষণ ডান দিকে কতক্ষণ বাঁ দিক ফিরে, সেটাও সিপিএম ঠিক করে দিচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পার্টি লেড ডেমোক্রেসি actually led CPM into its catastrophic consequence. নিশ্চয়ই ওরা স্বীকার করবেন না। আমার বক্তব্য হলো সংসদীয় গণতন্ত্রে থাকব, অথচ পার্টির লেজিসলেটিভ উইং will be subordinate to the non-legislative দাদাস। এটা সোনার পাথর বাটির মতো ব্যবস্থা। কিন্তু জ্যোতিবাবু কে সেই রকম একটা দমবন্ধ করা পার্টি লেড ব্যবস্থার মধ্যে মুখ্যমন্ত্রিত্ব চালাতে হয়েছিল। এই যে প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়া, যার জন্যে আজও সিপিএমকে লোকে বাপ্পান্ত করে, এই সিদ্ধান্তটা জ্যোতিবাবুর ছিল না, ছিল প্রমোদ দাশগুপ্তের, ছিল সামগ্রিকভাবে সিপিএম দলের। জ্যোতিবাবু only implemented it because he had no choice। পার্টিতে থাকবো
পার্টির কথা শুনবো না, কমিউনিস্ট পার্টিতে এটা হতে পারে না। সুতরাং আপনি দেখবেন ৭৭ সাল থেকে প্রমোদবাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন জ্যোতিবাবু ওয়াজ দ্য ফিগার হেড অ্যান্ড দ্য মোস্ট পপুলার ফেস of the left, but he did not have the liberty to implement what he thought should be implemented. এই কন্ট্রাডিকশনের মধ্যে যদি একজন মানুষকে কাজ করতে হয় তাহলে যে পরিণতি অবশ্যম্ভাবী সেটাই হয়েছিল। প্রমোদবাবুর মৃত্যুর পরে যারা এসেছেন, শৈলেন দাশগুপ্ত, সরোজ মুখোপাধ্যায়, বিমান বোস, সবশেষে অনিল বিশ্বাস, এদের সঙ্গে জ্যোতিবাবুর সম্পর্ক খুব ভালোই ছিল। কিন্তু ওই কমিউনিস্ট অনুশাসনে একবার অনুশাসিত হয়ে গেলে সমস্যা হয়, একটা বিন্দু পর্যন্ত লোকে উৎসাহ নিয়ে পার্টি লাইন ইমপ্লিমেন্ট করে, তারপরে বোর্ড হয়ে যায়। আমার ধারণা জ্যোতিবাবুর শেষ দিকে ৮-১০ বছর উনি জানতেন যে স্ট্যাটাস কোতে হাত দেওয়া বিপজ্জনক। যা চলছে চলুক, যেভাবে চলছে চলুক, খালি ক্ষমতা থেকে সরে না গেলেই হলো। সেই জন্যই আমাকে একবার পরিহাস করে বলেছিলেন ইন্দিরা ভবনে বসে রিটায়ার করার পরে, বুদ্ধবাবু এসেছেন ক্ষমতায়, আমায় কথায় কথায় বললে, হ্যাঁ গো, এই বুদ্ধ এসব কি বলছে? কেন কি এই যে ডু ইট নাও, ডু ইট নাও, ডু ইট নাও, মানে তার মানে কেন বলবে না? আপনি বলেননি বলে বুদ্ধবাবু বলবেন না? বলে না 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 না, সে কথা নয়। আরে আমরা যাদেরকে এতদিন ধরে বলে এসেছি কাজ করার কোনো দরকার নেই, শুধু টাটার বিরুদ্ধে, বিড়লার বিরুদ্ধে স্লোগান দাও, আর ভোটের সময় দয়া করে আমাদের পার করিয়ে দিও, তাদের যদি এখন বলি এই কাজটা তোমায় করতে হবে এবং এখনই করতে হবে, তাহলে তার প্রতিক্রিয়াটা কি হতে পারে? এই কথা আমি বুদ্ধবাবুকেও বলেছিলাম, উনি একটু হেসেছিলেন, তার বাইরে কিছু বলেননি। এই একটা ঘটনা থেকে বোঝা যায় দুজন নেতার পার্থক্য। একজন এত বেশি রকম বাস্তববাদী যে তিনি স্ট্যাটাসকোপন্থী, আর একজন এতই স্বপ্নালু তিনি মনে করলেন যে একটা অচল আয়তনে কে তিনি এমনভাবে নাড়া দেবেন যে বাংলার ছবিটাই বদলে যাবে। তার ফলে ডু ইট নাও, তার ফলে আনফর্চুনেটলি আই রিপ্রেজেন্ট এ পার্টি হুইচ স্টিল বিলিভস ইন বার্নস অ্যান্ড স্ট্রাইকস। সেই জন্যেই বাংলার সীমান্ত অঞ্চলে যে খারিজি মাদ্রাসা মাথা চাড়া দিচ্ছে এবং সেখানে ব্রেন ওয়াশ করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, কোনোটার মাথায় পাকিস্তানি পতাকাও ওড়ে। 1977 থেকে 2000 এই 23 বছরে এই ধরনের বাক্য উচ্চারণ করতে জ্যোতিবাবুকে কেউ দেখেছেন? জ্যোতিবাবু যে সব জেনে শুনেও চুপ করে থাকতেন, তার পিছনে একটা লজিক ছিল। সেই লজিকটা সুপারসিডেড এভরি আদার পার্সোনাল অ্যাসপিরেশন। আর বুদ্ধবাবু সেই স্ট্যাটাস কোটাতেই প্রথম দিন এসে ধাক্কা মারলেন
একটু রয়ে সয়ে মারলে তবু সহ্য হতো, কিন্তু তিনি মনে করলেন উই আর অলরেডি লেট, একটা দিনও আর নষ্ট করা যাবে না। ঠিক আছে, উত্তম প্রতিজ্ঞা, কিন্তু সেটা রূপায়ণ করতে গিয়ে শেষ পর্যন্ত তাকে কালিদাসের মতোই দেখাচ্ছিল। ইতিহাস বলবে